সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অবশেষে গাজায় কার্যকর বহুকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি, শনিবারের মধ্যেই সরবে আইডিএফ সেনারা। ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। মতপার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই, মত বিশ্লেষকদের। শাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি এনসিপির। রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। প্রতিবছর ঘটা করে বিশ্বে ডিম দিবস পালন করা হয়, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই উদযাপনে আদৌ কি কিছু আসে যায়? কথা বলছি কারণ একসময় সবচেয়ে সহজ প্রোটিনের উৎস এখন অনেকেরই নাগালের বাইরে। এবার শুনবেন বিস্তারিত। বহু আকাঙ্ক্ষিত এক নিশ্চিন্ত রাত পার করল গাজাবাসী। ছিল না কোনো হামলা, যুদ্ধবিমান, ড্রোন কিংবা বোমাবর্ষণের শব্দ। বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা, যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয়। নেতানিয়াহু জানান, লক্ষ্য পূরণের জন্যই এই পদক্ষেপ। আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছি। 2 বছরের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল জীবিত এবং মৃত জিম্মিদের সকলকেই ফিরিয়ে আনা, এবং সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের সাহায্য ছাড়া আমরা এটি অর্জন করতে পারতাম না। যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টার মধ্যেই গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। তবে উপত্যকার 53% অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। বাকি 2 ধাপে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে। আর 72 ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেল আবিব, মিলেছে এমন আশ্বাসও। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার, সাহায্য প্রবেশ, রাফা ক্রসিং খুলে দেওয়া হবে। এছাড়াও ইসরায়েলি কারাগারে আটক 250 জন বীর ফিলিস্তিনি, 7 অক্টোবরের পর আটক হওয়া গাজা উপত্যকার আরও 1700 বন্দী সহ সব নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। আমরা মধ্যস্থতাকারী ভাই ও আমেরিকান প্রশাসনের কাছ থেকে গ্যারান্টি পেয়েছি, তারা সকলেই নিশ্চিত করেছে যে যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। الذين تم اعتقالهم بعد 7 من أكتوبر। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে 67,000-এর বেশি মানুষের। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 24 বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ, কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার। জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা। কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো। পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। আর যখন তারা সবাই একমত হয়ে যাবে তখন তো স্বৈরাচার ব্যবস্থা তারা দাঁড়াবে। 7 দিনের জোটের মাঠে নামার মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হলো এই যে সে যে রাজনৈতিকভাবে বেঁচে আছে, টিকে আছে, এটা পাবলিককে জানাচ্ছে। তবে অবাধ ভোটের জন্য প্রশাসনের শক্ত অবস্থান জরুরি। দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি। গেল 14 মাসে সরকার দৃশ্যমান তেমন কিছু দেখাতে পারেনি বলে অভিযোগ বিশ্লেষকদের। এখন জনপ্রশাসন সচিব নিয়েও যেটা হচ্ছে, এটা কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কারণ তারা যদি এটা করতেন যে না, আপনারা তো কয়েক মাস পরে ক্ষমতায় আসবেন, তখন আপনারা আপনাদের মতো সাজাবেন, এখন আমরা আমাদের মতো দেব, এই দোদুল্যমানতাটা কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য এটা কিছুটা তাদেরকে দুর্বল করতেছে।
নির্বাচন কমিশনও প্রত্যাশিত অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারেনি বলে মত এই সাবেক কর্মকর্তার। নির্বাচন কমিশন তো এই কথা বলবে না যে আমরা একা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তারা বলবে যে আমরা কোনো ছাড় দেব না। এছাড়া ধরেন এখনো ডিসি নিয়োগটা হয় নাই, মাঠে তো এখন যাদেরকে বদলাবেন তাদেরকে এখনই পাঠানোর সময়। এমনিতেই নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলার ঝুঁকি থাকে, তার উপর 5 আগস্ট পরবর্তী সময়ে সে আশঙ্কা আরও বেড়েছে। তাই আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে নির্বাচনী সরকারকে। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে, কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকে শাপলা চেয়ে আসছে এনসিপি, তবে ইসির গেজেটে থাকা 50 প্রতীকের তালিকায় নেই শাপলা। নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও শাপলা প্রতীকই চায় এনসিপি। ইসির চিঠির জবাবে শাপলার 7টি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি। তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে 150টা যে মার্কা তারা নতুন অন্তর্ভুক্ত করবে সেখানে শাপলা থাকবে। এই কথা জানার পরেই কিন্তু আমরা নিবন্ধনের সময় আমাদের পার্টির অনুকূলে এই মার্কাটার জন্য বলেছি যে এই মার্কাটা আমাদের জন্য সংরক্ষণ করা হোক। এরপরেই জুলাই পদযাত্রা ব্যাক টু ব্যাক, তখন আমাদের সারা দেশের যারা শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক আছে তারা খাল থেকে বিল থেকে একেবারে যেটা আসল শাপলা এটা নিয়ে জুলাই পদযাত্রায় মানে এটা ন্যাচারালি ঘটেছে। এই মার্কার সাথে আমাদের একটা মানে অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে, ফলে আমাদের কাছে এই মুহূর্তে এই মার্কার কোনো বিকল্প নাই। জাতীয় প্রতীকের শাপলা যেমন আছে, ধানের শীষ আছে, সেখানে পাটপাতা রয়েছে, তারকা রয়েছে, এমনকি যে গোলবৃত্ত সেটাও আসলে জাতীয় প্রতীকেরই একটা অংশ। যেহেতু জাতীয় প্রতীকের অংশের মধ্য থেকে তারকা একটা দলের প্রতীক, আবার ধানের শীষ আর একটা দলের প্রতীক আছে, সেক্ষেত্রে শাপলা কোনো একটা রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে বরাদ্দ করতে কমিশনের আসলে কোনো বাধা থাকার কথা নয়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে, যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ইসি যুগ্ম সচিব জেসমিন টুলি বলেছেন, তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির। প্রতীক শাপলা পেতে কোনো আইনগত কোনো বাধা নেই। যদি এনসিপিকে শাপলা দিতেই হয় তাহলে বিধিমালার একটা ছোট্ট সংশোধনী করতে হবে যে বিধিমালা তোরসেল এততে এত নম্বরে এই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হলো, ছোট্ট একটা। আর বিধিমালা এটা খুব একটা কঠিনও কাজ নয়, এটা মূলত তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা বলছেন, শাপলা না দিলে নির্বাচনে অংশ নেবেন কিনা বিবেচনা করবেন তারা। কমিশনের আইনগত দিকে কোনো বাধা নাই আমাদেরকে শাপলা প্রতীক বরাদ্দ করতে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে কমিশনের সদিচ্ছার অভাব শাপলা প্রতীক বরাদ্দ করতে, এবং এর সঙ্গে কোনোভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সেটাও আমাদের কাছে এখন ধারণার জায়গা তৈরি হচ্ছে। প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচলাবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবেই কমিশনকেই বহন করতে হবে। এই প্রতীক ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে, এটা প্রমাণ করে যে ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুক, কিন্তু আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয় আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব, আমরা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাব না। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির ভূমিকার কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এ নিয়েও প্রশ্ন আছে এনসিপির শীর্ষ নেতাদের। ডিমকে বলা হয় সুপারফুড। এই ছোট্ট গোলাকার খাবারে আছে শরীরের দরকারি 9 ধরনের ভিটামিন, মিনারেল আর প্রোটিন, যা সহজে হজম হয়। তাই বিশ্বজুড়ে ডিমকে মনে করা হয় সবচেয়ে সাশ্রয়ী পুষ্টির উৎস। বিশ্বে প্রতি বছর বিক্রি হয় 16 ট্রিলিয়নেরও বেশি। 2024 সালে এই বাজারের আকার ছাড়ায় $230 বিলিয়ন। ডিমের শীর্ষ উৎপাদক চীন, যুক্তরাষ্ট্র ও ভারত, যদিও দক্ষিণ এশিয়ার বাস্তবতা আলাদা। বাঙালি রসনা বিলাসে ডিমের জুড়ি নেই, কিন্তু সেই দিন যেন ফুরাচ্ছে। যেমন এই খাবারের দোকান, 10-15 টাকায় 1 প্লেট ভাত, সাথে একটা সেদ্ধ ডিম মানেই ছিল পূর্ণ আহার। কিন্তু এখন সেই ডিম যেন বিলাস বস্তু। আগে দিনে যত ডিম বিক্রি হতো এখন তার অর্ধেক, কারণ ভুনা করার খরচ নাকি বেশি। তবে অমলেট বিক্রি করলে একটি ডিম ভাগ হয়ে যায় দুজনের প্লেটে। যদি বলে 30 টাকা, আমরা তো 30 টাকা বিক্রি করতে পারবো না। যদি বলে 40 টাকা দেয়, সে তো আর খাবে না, খায় না। তখন বলে ভাজি দেন বা ডাল দেন বা আলু ভর্তা দেন। এই মুহূর্তে বাজারে ডিমের তেমন সংকট নেই। রাজধানীর মূল যোগান আসছে কাপ্তান বাজার আর তেজগাঁও আড়ত থেকে, কিন্তু এসব বাজারে দামের ওঠানামা চমকে ওঠার মতো। যেমন কিছুদিন আগেও যে ডিম বিক্রি হতো ডজন 120 টাকায়, এখন তা 130, আগে ছিল 140 বা তারও বেশি। মানে দাম কখনোই স্থির থাকে না, যেন কোনো অদৃশ্য হাত ঘুরিয়ে চলছে ঘড়ির কাঁটা। 100 ডিম বাড়লি
60টা ডিম বেরি আর 40টা ডিম বেরি গুঁড়া ডিম, মানে ওই ডিমটা বিক্রি করতে 1 টাকা দরজন। ডিম কিনছে 10 টাকা করে, এখন দেখা যায় ডিম 12 টাকা 13 টাকা 14 টাকা হয়ে যায়। এখন মানুষের আয়ের সাথে ব্যয় মিলতেছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে একজন মানুষের প্রতি বছর 180টি ডিম অন্তত খাওয়া উচিত, এটা গড় হিসাব। বাংলাদেশের ক্ষেত্রে সেই সংখ্যাটি 125, অর্থাৎ দেশের প্রায় 1/3 মানুষ আমিষ এবং অ্যামাইনো অ্যাসিডের সংকটে ভুগছেন। যে পরিমাণ ডিম সারা বছর উৎপাদিত হয় তাতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই পণ্যটির বাজারে কোনো ধরনের সংকট নেই, কিন্তু এখানে এক অদ্ভুত ধরনের বৈষম্য তৈরি হয়েছে। এক তো যারা ডিম খাচ্ছেন অর্থাৎ ভোক্তারা, তাদের ভিতর এক ধরনের বৈষম্য রয়েছে, কেননা দরিদ্রের পাত থেকে ডিম একেবারে উঠে যাওয়ার অবস্থা, উচ্চবিত্তের ক্ষেত্রে সেই বাস্তবতা ভিন্ন। আবার যারা উৎপাদন করছেন ডিম, সেখানে ছোট ছোট বেনিয়ারা লোকসান কিংবা পুঁজির অভাবে হারিয়ে যাচ্ছেন। একটা মাঝারি আকারের পোলট্রি খামার গড়তে এখন লাগে কমপক্ষে 15 থেকে 20 লাখ টাকা। আগে অবশ্য এটা সম্ভব ছিল অর্ধেক টাকাতেই। এদিকে আবার গত এক বছরে শুধু ফিডের দাম বেড়েছে 25 থেকে 30%। দাবি করা হচ্ছে প্রতিটি ডিমের উৎপাদন খরচ এখন 10 টাকার বেশি। তার উপর একই সাথে ফিড আর মুরগির বাচ্চা বিক্রি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে একাধিক কর্পোরেট কোম্পানি। এই ধাক্কা সামলাতে না পেরে ব্যবসা ছেড়েছেন কয়েক হাজার খামারি। 1 বছর আগে ফিডের দাম ছিল কম, এই 1 বছরে ফিডের দাম অনেক বাড়ছে। অথচ ফিডের মিটপন, সয়াবিন, ভুট্টা এগুলির দাম ঠিকই কমছে। এরা কি আজকে বলে 10 টাকা কমে গেছে, 10 টাকা কম দিতেছে, আরেকদিন কইতেছে না 20 টাকা কমেছে, 20 টাকা কম দিতেছে, কিন্তু আমরা কোনো নির্ধারিত রেট দিতে পারি না। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগ, সবাইকে সমান চোখে দেখছে না নতুন সরকারও। ফলে সিন্ডিকেটের প্রবণতা থামেনি, চেষ্টা নেই ছোট উদ্যোক্তাদের ধরে রাখার। ডিমের উৎপাদন খরচ 10 টাকা থেকে 10.5 টাকা, অতএব পাশের রাষ্ট্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের দ্বিগুণ উৎপাদন খরচ। সরকারি নীতি নির্ধারক পর্যায়ে যদি ক্ষুদ্র খামারিদের দিকে নজর দেয়, তাদেরকে কীভাবে টিকিয়ে রাখা যায়, তাহলেই আসলে ডিমের সিন্ডিকেটও ভাঙবে। 2031 সাল নাগাদ মাথাপিছু ডিমের ভোগ 165তে নিয়ে যেতে চায় সরকার।